তুমি যা জানতে চেয়েছো সে তো এক বিরাট ইতিহাস। তারপরে 94 সালে আমি চলে আসলাম বিন্দুবাসিনী গভর্নমেন্ট বয়েজে। এইভাবে বিন্দুবাসিনীতে আমার 27 বছরের বেশি সময় বিন্দুবাসিনী বয়েজ স্কুলে আমি কাটিয়েছি। স্কুল পালাতে যাইয়া সে সেপ্টেটাইনিতে পড়ে গেছে। তুমি কেন সায়েন্স পড়ো? তুমি তো সায়েন্সের যোগ্যই না, তোমাকে কে সায়েন্স নিতে পারো? তুমি কি সায়েন্স পড়ো? এই সেই গানের লাইনটা ছিল এরকম, আমি কি তোর আপন ছিলাম না রে জরি না। স্বপনে কত গাড়ি পাইলাম, বাড়ি পাইলাম, কত কিছু খাইলাম, কত কিছু দেখলাম, সমস্ত স্বপন মিথ্যা হইয়া গেল, সকল স্বপন মিথ্যা হইয়া গেল। একদিন স্বপনে মুতিয়া দিলাম তো স্বপন সত্য হয়ে গেল, স্বপন সত্য হয়ে গেল। পুস্তকে তারা যদি শিক্ষামন্ত্রীর সুযোগ হয় সেই ক্ষেত্রে এখন যে বিন্দুবাসিনী স্কুলে ভর্তি পরীক্ষা লটারি সিস্টেম, আর আগে আমরা একটা পরীক্ষা দিয়ে তারপর স্কুলে ঢুকতে পারতাম, আপনার কাছে স্যার কোনটা মনে হয়, লটারি সিস্টেমটা ঠিক আছে কিনা? বা সহচারে মৃত্যুটা খুব ভালো ব্যক্তি হয়েছে। সে এক বিরাট ইতিহাস। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন আপনি স্যার? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর রহমতে ভালো আছি, তোমরা ভালো আছো? জি স্যার, আমরা ভালো আছি স্যার। অনেক দিন পরে আপনাদের এই পথে আসলাম স্যার, প্রায় 17-18 বছর পরে। আমাদেরকে আসার সময় বলতেছিলাম যে এই পথ দিয়ে আমরা একটা সময় স্যারের কাছে প্রাইভেট পড়তে গেছি, তাও 16-17 বছর আগে। কিছুটা নস্টালজিয়া কাজ করতেছিল স্যার। আপনারা আমাদের কাছে স্টার, তো আমরা স্টার গল্প বা আমার হিরোদের অনেক ধরনের গল্প আমরা শুনে থাকি, কিন্তু স্যারদের কথাগুলো আসলে এইভাবে কখনো শোনা হয় না। সেরকম একটা অ্যাপ্রোচ থেকেই স্যার আপনাদের কাছে আজকে আসা। আমরা আজকে আপনার লাইফের এই ছোটোবেলা থেকে যে জার্নি এত পর্যন্ত, এই গল্পগুলো স্যার ছোট ছোট করে শুনবো স্যার। আপনার স্কুল, আপনার ছোটোবেলা, তারপর আপনার কলেজ, ইউনিভার্সিটি, এই ডিটেলসগুলো স্যার যদি একটু বলতেন আমাদের। ধন্যবাদ অলি তোমাকে। আসলে তুমি যা জানতে চেয়েছো সে তো এক বিরাট ইতিহাস। তো অল্প কথায় অল্প সময় এগুলো বলে শেষ করা যাবে না। তারপরেও সংক্ষিপ্ত আকারে যতটুকু না বললেই নয় ততটুকু বলার চেষ্টা করছি। যেহেতু কষ্ট করে আসছো, একটু সময় তো তোমাদেরকে দিতেই হবে। সখীপুর উপজেলার প্রত্যন্ত অঞ্চল, একেবারেই প্রত্যন্ত অঞ্চল কালমেঘা গ্রামে আমার জন্ম। সার্টিফিকেট অনুযায়ী আমার জন্ম তারিখ 1/7/62। প্রকৃত জন্ম তারিখ আমার জানা নাই, এটা মা বাবা রেকর্ড রাখে নাই। আমার মা বাবা অতি সহজ সরল মানুষ ছিলেন, তারা লেখাপড়া জানতেন না, কিন্তু তারা জ্ঞানী ছিলেন, আমাদেরকে মানুষ করিয়েছে। সেই জন্য জন্ম তারিখ সার্টিফিকেটে যা আছে তাই। তো সেই মতে আমি 1972 সালে ক্লাস 5-এ পড়েছি। তো এর আগে একটু বলে নেই যে ক্লাস 4-এ পড়া হয়নি। ক্লাস 4-এ যখন উঠলাম, মার্চ মাসে তো যুদ্ধ শুরু হয়ে গেল। সে এক বিশাল ইতিহাস, ওদিকে যেতে চাই না। 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর দেশ স্বাধীন হলো। আমরা অটো পাশে 5 উঠলাম। এটা আমাদের গ্রামের থেকেই পাশের গ্রামে একটা ছোট পাতার সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে 72 সালে 5ম শ্রেণী পাস করলাম। 73 সালে পাশের গ্রামে একটা নতুন হাই স্কুল শুরু করলো। ওই হাই স্কুলে 6-এ ভর্তি হলাম 1 টাকা দিয়ে। 1973 সালে 1 টাকা দিয়ে, 1 টাকা ভর্তি ফি, আর কোনো বেতন নেই। নতুন স্কুল শুরু করছে। তো ওই স্কুলে 1 বছর পড়লাম। 1 বছর পড়ার পরে আমার চাচাতো ভাই পাশের একটা স্কুলে শিক্ষকতা করে, তো তার অনুরোধে আর ওই তার চাচাতো ভাইয়ের স্কুলে চলে গেলাম। ওটার নাম হলো কালিদাস কলিমুদ্দিন উচ্চ বিদ্যালয়। 7টা ওইখানে পড়লাম। 7 ওখানে পড়ার পরে আমার সায়েন্স পড়ার ইচ্ছা ছিল আগে থেকেই। তো জানতে পারলাম যে এই স্কুলে কোনো সায়েন্স গ্রুপ নাই। তো পরে আমাদের গ্রামে একটা স্কুল আছে, যে স্কুল থেকে আমি লেখাপড়া করে শেষ পর্যন্ত পাশ করেছি আর কি, এসএসসি। ওই স্কুলে ভর্তি হলাম ক্লাস 8-এ 1975 সালে। পর ওখান থেকে 78 সালে এসএসসি পাশ করেছি। তখনকার আমলে এ ধরনের A+ এগুলো ছিল না, তখন ছিল ডিভিশন। আমি 2nd ডিভিশনে এসএসসি পাস করেছি। ছাত্র ছিলাম 16 জন ক্লাস 10-এ। তোর মধ্যে 4 জন সায়েন্স পড়েছি, 3 জন ছেলে 1 জন মেয়ে। এই 4 জন আমরা সায়েন্স পড়েছি, আর বাকিরা সবাই আর্টস পড়তো। 78 সালে এসএসসি পাস করলাম। তারপরে করটিয়া কলেজে ভর্তি হতে আসলাম। এসে দেখি
ওখানে বিশাল বড় কলেজ, আমি জীবনে তখন এর আগে কোনোদিন কোরটে আসিও নাই, এরকম কলেজে আসি নাই। কোরটে আসছি কিন্তু কলেজে প্রবেশ করি নাই। অনেক বড় কলেজ, ওখানে কোথায় ভর্তি হব কি করব কিছু বুঝতেছিলাম না। তো পরে জানতে পারলাম যে আউলিয়াবাদ একটা কলেজ আছে, কালিহাতি থানার অন্তর্ভুক্ত, আলাউদ্দিন সিদ্দিকী মহাবিদ্যালয়। কলেজটা খুব ভালো, ভালো পড়াশোনা হয়। তো ওখান ওই করটিয়ার থেকে চলে গেলাম আউলিয়াবাদ কলেজে। তো যেদিন ওখানে গেলাম সেদিন ওখানে একটা প্রোগ্রাম ছিল, এডুকেশন মিনিস্টারের প্রোগ্রাম। কাজী জাফর আহমেদ তখন শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন, ওনার প্রোগ্রাম ছিল কলেজ ওই দিন, এটা 1978 সাল। তো পরে আমরা কলেজে যোগাযোগ করে আসলাম, ভর্তির ব্যবস্থা করে আসলাম, অফিসে যোগাযোগ করে পরে ওখানে ভর্তি হলাম আর কি। 80 সাল ওখান থেকে এইচএসসি পাস করলাম, ওই দ্বিতীয় বিভাগেই। পাস করার পরে ময়মনসিংহ আনন্দমোহন কলেজে বোটানি অনার্সে ভর্তি হলাম। ভর্তি হয়ে বাড়িতে আসলাম, আমার বাবা জিজ্ঞেস করলো যে কিসে ভর্তি হয়ে আসলা। আমি বললাম যে আমি তো বোটানি অনার্সে ভর্তি হয়েছি। তো বাবা তো এগুলো বুঝে না, সরল মানুষ, বললো যে বিএ পাস করতে কয় বছর লাগবে। আমি বললাম এটা তো বিএ পাস হবে না, এটা তো অনার্স মাস্টার্স পাস হবে, এটা তো লাগবে মোটামুটি 6 বছরের মতো লাগবে। তো বাবা বলে এত লম্বা পড়া শুরু করলা, এ তো লম্বা পড়ার তো আমি খরচ দিতে পারবো না, খাটো পড়া পড়ো, খাটো পড়া পড়ো, যে পড়াটা পড়লে বিএ পাস করা যায়। তখনকার আমলে বিএ পাস গ্রামে একটা বিশাল ব্যাপার, মানুষ মনে করতে বিএ পাস করছে, এটাই বড় মনে করতো আর কি। তো পরে বাবার কথায় আমি অনার্স ছেড়ে দিয়ে পরে নাসিরাবাদ কলেজে পাস কোর্সে বিএসসিতে ভর্তি হলাম। আনন্দমোহন কলেজে কয়েকটা সাবজেক্ট তখন অনার্স আছে শুধু। তো যাই হোক ওখানে পাস কোর্সে ভর্তি হলাম। তো 82 সালে তখন এরশাদ সরকারের মার্শাল ল পিরিয়ড, খুব কড়া পরীক্ষা হলো, বিএসসি পরীক্ষা। আমার সাথে যারা ছিল অনেকেই কেমিস্ট্রি এক পার্ট পরীক্ষা দেওয়ার পরে পরীক্ষা গ্যাপ দিয়ে দিল। তা আমার তো গ্যাপ দেওয়ার সুযোগ নাই, আমাকে তো সেকেন্ড টাইম আর টাকা দিবে না, আমার তো টাকা দেওয়ার সুযোগ নাই। আমি তো ওই ময়মনসিংহ ভর্তি হওয়ার পরে টোটালটা আমি টিউশনি করে আমার খরচ নির্বাহ করতাম। আপনার প্রথম শিক্ষকতা তাহলে? আমার টিউশনি তো বেসিক্যালি শুরু হয়েছে সেই 1978 সালেই। এসএসসি পরীক্ষা দেওয়ার পরে যে 3 মাস সময় থাকে, ওই 3 মাসও আমি টিউশনি করেছি। ওই প্রাইমারি ছাত্রদের পড়াইতাম, গ্রামে পার্টিতে বসাইয়ে পড়াইতাম, 5 টাকা মাস, সেখান থেকেই শুরু। তারপরে ইন্টারমিডিয়েট পরীক্ষার পরে 3 মাস, ওই 3 মাসও আমি হাই স্কুলের স্টুডেন্টদের পড়াইতাম। তারপরে কলেজে ভর্তি হলাম। কলেজে ভর্তি হওয়ার পরে ময়মনসিংহ মোটামুটি টিউশনি রীতিমতোই করতাম, টিউশনি করেই চলতাম, ভাইয়ের সহযোগিতা প্লাস নিজের পরিশ্রম মিলিয়ে পড়াশোনা করতাম আর কি। তো 82 সালে বিএসসি পরীক্ষা হলো, পাশের হার ছিল 14%। 14%-এ আমি সারা বাংলা, তখন তো ঢাকা ইউনিভার্সিটি, তখন তো বেসরকারি ইউনিভার্সিটি বা প্রাইভেট ইউনিভার্সিটি কিচ্ছু না, সারা বাংলাদেশে 14% পাস। ঢাকা ইউনিভার্সিটিতে 14% পাস। তখন 4টে ইউনিভার্সিটি ছিল, ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, চিটাগাং ইউনিভার্সিটি, এরকম ইউনিভার্সিটি ছিল, বুয়েট ছিল। তো আমরা তখন ঢাকা ইউনিভার্সিটির অধীনে 14% পাস, ফেলের মানে বন্যা। তো 14% পাসে আমি সেকেন্ড ক্লাস পাইলাম। আমার বিশ্বাস হচ্ছিল না যে পরীক্ষা দিয়েছি সেকেন্ড ক্লাস বিএসসিতে পাওয়া এই 14% পাসের মধ্যে, এটা তো কল্পনাই করা যায় না। আমি নিজেকে বিশ্বাস করতে পারছিলাম না, খুব ভয়ে ভয়ে মানে চলতাম। তারপরে যখন টেস্টিমোনিয়াল পাইলাম তখন বিশ্বাস হলো যে না, আসলে সেকেন্ড ক্লাস পাইছি। 83 ফেব্রুয়ারি থেকেই আমার শিক্ষকতা শুরু। আগে থেকেই আমার শিক্ষকতা পছন্দ ছিল, আমি করেছি, আমার বাবারও ইচ্ছা ছিল আমি শিক্ষকতা করি। 90 সালে একটা বিজ্ঞপ্তি হলো, তখন চাকরি বয়স ছিল 27, আমার তখন অলরেডি 27 বছর 2 মাস হয়ে গেছে, দরখাস্ত করতে পারলাম না, কপাল খারাপ। তো যাই হোক, তারপর 91 সালে আর চাকরিতে ঢুকতে পারলাম না। 91 সালে নির্বাচন হলো, নির্বাচনে বিএনপি সরকার ক্ষমতায় আসলো, ক্ষমতা আসার পর চাকরির সময়সীমা 30 করলো, আবেদন করলাম, চাকরি হয়ে গেল ইনশাল্লাহ। কোথায় হয়েছিল সেটা? চাকরি হয়ে গেল 92 সালে। আমি প্রথম জয়েন করলাম নোয়াখালী জেলার হাতিয়া শহর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। জি, সেই নোয়াখালী হাতিয়াতে জয়েন করলাম এপ্রিলের 12 তারিখ 1992। আমি যখন ওখানে জয়েন করতে গেলাম, জয়েন করার সময় আমার নামটা দেখে ওই স্কুলের যে প্রধান শিক্ষক ছিলেন সুরেন্দ্র কুমার শীল স্যার আমার দিকে তাকে বললেন যে আপনি মোহাম্মদ দুলাল মিয়া। আমি বললাম স্যার জি। আপনাকে তো লামার আলম সাহেব আমার কাছে চেয়ে দিয়েছে, উনি আপনাকে নিয়ে যাবে বান্দরবনের লামা। বান্দরবনের লামা। তা আমি তো
শুনে খুবই আনন্দিত হলাম যে আমাকে স্যার একদিন মনে রাখছে। লামার এটা বিষয়টা হলো যে এটা আরেক বিরাট ইতিহাস। স্যার এটাও স্যার শুনবো স্যার, তার মানে আপনি শিক্ষকতার কিছুদিন হচ্ছে বান্দরবান লামা উপজেলায় কাটিয়েছেন। বান্দরবন লামাতে কাটিয়েছি। আপনার প্রথম পাহাড় দর্শন বলা সেটা, যায়। জি জি জি। তো এই এক্সপিরিয়েন্সটাও স্যার একটু শুনি। এটা জুন মাসে আমি হাতিয়া থেকে শিপে, যেটা গ্রামের ভাষায় বলে পাইনা জাহাজ, পাইনা জাহাজ। বিশাল বড় একটা শিপে আমি হাতিয়া থেকে লামার উদ্দেশ্যে সমুদ্র পথে যাত্রা করলাম। কোরিয়া থেকে লামা যাওয়ার যে অভিজ্ঞতা, এটাও একটা বিশাল ইতিহাস। পুরাটা রাস্তা পাহাড়ের উপর দিয়ে, এত মেঠু পথ, এত আঁকা বাঁকা রাস্তা, পাহাড়ের উপরে গাড়ি যে উঠতেছে উপর দিকে, আস্তে 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 উঠতেছে, আর এত নিচের দিকে আশেপাশে এত গভীর খাত, মনে হচ্ছে যেন এই গাড়িটা পড়ে গেল, মানে ভয় ভয় হচ্ছিল বিশালভাবে। আমার তো প্রথম জার্নি এটা আর কি, প্রথম পাহাড় দর্শন। প্রথম পাহাড় দর্শন। বিশাল সুন্দর লাগতেছিল আমার, মানে নৈসর্গিক পরিবেশ মনে হচ্ছিল, শুধু পাহাড় আর পাহাড়, বন জঙ্গল, তার ভিতর দিয়ে আঁকা বাঁকা রাস্তা। এই রাস্তা ধরে আমি সেই লামা চলে গেলাম। চতুর্দিকে পাহাড় ঘেরা, মাঝখানে স্কুল, এমন একটা পজিশন, স্কুলের যে ঘরটা এটা পড়ছে বান্দরবন থানায়, মানে বান্দরবন জেলায় লামা থানায়, আর স্কুলের যে পুকুর যেখানে আমরা গোসল করতাম এটা পড়ছে চৌকরিয়া থানায়, মানে কক্সবাজার জেলায়। তার মানে থাকতাম বান্দরবান, লামা, গোসল করতাম চৌকরিয়া, কক্সবাজার, এমন একটা পরিবেশে সেখানে থাকলাম। তারপরে 94 সালে আমি চলে আসলাম বিন্দুবাসিনী গভর্নমেন্ট বয়েজে। এইভাবে বিন্দুবাসিনীতে এই যে সেই 94 সালে বিন্দুবাসিনী গভর্নমেন্ট বয়েজে আসলাম, একেবারে 21 সালের 30শে জুন পর্যন্ত আমার 27 বছরের বেশি সময় বিন্দুবাসিনী বয়েজ স্কুলে আমি কাটিয়েছি। এই এক বিশাল ইতিহাস। 94 থেকে এ পর্যন্ত, মানে আমার মনে হয় যে আমাদের যে গণি স্যার ছিলেন, গণি স্যার ছাড়া এত দীর্ঘ সময় একই স্কুলে চাকরি করার মতো স্যার আর কেউ নাই। 21 সালের 30শে জুন পর্যন্ত আমার কর্মস্থান ছিল বিন্দুবাসী সরকারি বালক উচ্চ বিদ্যালয়। স্কুলের জার্নিটা তো স্যার আপনার অনেক 27 বছর, দীর্ঘ পিআরএল সহ 28 বছর। 28 বছর। এই 28 বছরে তো অজস্র স্মৃতি, স্মৃতি, সুখের দুঃখের আনন্দের, মানে লাইফের অর্ধেকটা সময় প্রায় এখানে চলে গেছে, এখানে কাটিয়েছে। তো এইখান থেকে স্যার দুই একটা ছোটখাটো স্মৃতি যদি আমাদের সাথে শেয়ার করেন স্কুলের। আমি যখন এই বিন্দুবাসিনীতে জয়েন করতে আসলাম, যদিও আমি টাঙ্গাইল জেলার মানুষ, আমার বাড়ি টাঙ্গাইল জেলায়, কিন্তু সবচাইতে মানে দুঃখের বিষয় আমি বিন্দুবাসিনী বয়েজ স্কুল চিনতাম না ভীষণভাবে, যে আমি টাঙ্গাইলের ছেলে বিন্দুবাসিনী বয়েজ চিনি না। ডে শিফটে জয়েন করেছিলাম, আদালত পরে থাকতাম, তখন আমার রিলেটিভ থাকতো, রিলেটিভ বাসায় থাকতো। তো পরে 94, 95 এই 2 বছর ডেতে ছিলাম। একদিন আমি যাই দেখি স্কুল, হঠাৎ করে আমার নাম মর্নিং শিফটে। পরে হেড স্যারকে বললাম, স্যার আমি হঠাৎ করে মর্নিং শিফটে চলে আসলাম। পরে উনি বললেন যে আমাদের যে নওশাদ স্যার, উনি তো অনেক দূর থেকে আসেন, উনি বাগিল থেকে আসেন, তো ওনার জন্য একটু কষ্ট হয়, উনি ডে শিফটে যেতে চাচ্ছেন, এই জন্য আপনাকে মর্নিং শিফটে দিলাম। বললাম মাশাআল্লাহ, আপত্তি নেই আমার। সেই যে 96 সাল থেকে মর্নিংয়ে থাকা শুরু হলো, 21 সাল পর্যন্ত মর্নিংয়ে ছিলাম। তখন আমি ক্লাস 8-এর ছিলাম শ্রেণী শিক্ষক। 96 সাল থেকে 96 সাল থেকে সম্ভবত 2000 বা 2001 সাল পর্যন্ত শ্রেণী শিক্ষক ছিলাম। তো সেই সুবাদ স্কুলের অনেক দায়িত্বপূর্ণ কাজই করেছি, বিশেষ করে বিজ্ঞান বিভাগের যে বিষয়গুলো, ল্যাবরেটরির দায়িত্বে থাকা, তারপরে বিজ্ঞান মেলা অ্যারেঞ্জ করা, বিজ্ঞান মেলায় স্টুডেন্টদের নিয়ে যাওয়া, বিজ্ঞান মেলায় অংশগ্রহণ করা। যতগুলো বিজ্ঞান মেলা হয়েছে সবগুলো বিজ্ঞান মেলাতেই আমি স্টুডেন্টদেরকে বিভিন্ন প্রজেক্ট সাহায্য সহযোগিতা করে অংশগ্রহণ করার জন্য তৈরি করতাম। তো আমি থাকা অবধি যতগুলো বিজ্ঞান মেলা হয়েছে সবগুলো বিজ্ঞান মেলাতেই আমরা জেলা পর্যায়ে প্রথম দ্বিতীয় এরকম অবস্থানে আমরা থেকেছি। জাতীয় পর্যায়েও আমরা একবার অষ্টম হয়েছি, এখনো পর্যন্ত সেই ধারাবাহিকতা অব্যাহত আছে। আমরা জাতীয় পর্যায়েও একবার অষ্টম হয়েছি, আরেকবার ষষ্ঠ হয়েছি। ল্যাবরেটরিটা আমি, আমার সাথে আরও আমাদের জাকির স্যার ছিলেন, নওশাদ স্যার ছিলেন, বিভিন্ন স্যারদের, আমার যারা সিনিয়র টিচার ছিলেন, স্যারদের উপদেশ, স্যারদের পরামর্শ নিয়ে, আবার জুনিয়র যারা ছিলেন তাদের সহযোগিতা নিয়ে বিজ্ঞানাগারটা আমি আমার মতো করে মোটামুটি সাজিয়েছিলাম। হ্যাঁ, ততটা হয়তো পারি নাই, কিন্তু 9, 10 2 বছর না করলে, প্রায়তে না পারলেও 10-এর বছরটা আমরা যথাযথভাবে ব্যবহারিক ক্লাসগুলো করেছি, পরীক্ষা নিয়েছি, যতটা পেরেছি
বিজ্ঞানাগারের ছাত্রদের বিজ্ঞানাগারে নিয়ে এই ক্লাসগুলো করাইতাম আর কি। এখানে স্মৃতি বলতে তো অনেক স্মৃতি আছে। স্কুলের যে কত ধরনের অনুষ্ঠান, স্পোর্টস, তারপরে মিলাদ, তারপরে এই আমার এই 27 বৎসরের জীবনে অনেক স্যারদের বদলি হয়েছে, তাদের বিদায় অনুষ্ঠান, তারপরে এর মধ্যে 125 বছর পূর্তি অনুষ্ঠান, তারপরে অনেক বছরের ছাত্রদের যে রিইউনিয়ন বা পুনর্মিলনী, এগুলো তো অনেক কথাই মনে পড়ে এখনও, সেগুলা মনে মনে। দুই একটা উদাহরণ দেওয়া যায় কি যেগুলো মনে পড়তেছে এখন, এই দিন এই কাজটা করছিলেন? এই যেমন এই যে রিসেন্টলি যে আমাদের যে ঈদটা হলো, ঈদের একদিন পরে 2005 ব্যাচের ওদের 20 বছর পূর্তি অনুষ্ঠানটা হলো। তো ওরা আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন। আমি এবং হেড স্যার আমাদের জনাব আব্দুল করিম স্যার, আমরা প্রথম থেকেই ছিলাম, অন্যান্য স্যাররা একটু পরে আসছেন। তো হেড স্যার বললেন যে আমি তো পুরাটা র্যালি করতে পারবো না। তা আমি বললাম ঠিক আছে স্যার, আমি পুরাটা র্যালি করবো, ওরা যতটুকু র্যালি করবে আমিও ততটুকু র্যালি করবো। তো ছাত্রদের সাথে ওই ব্যান্ড পার্টির তালে তালে আমি একেবারে পুরাটা, ওরা যতক্ষণ র্যালি করলো আমি র্যালি করলাম। তারপরে ওদের সাথে সময় কাটাইলাম, থাকলাম, খুব ভালো লাগলো, ওরাও মজা পাইছে। স্যার আমরা তখন আপনার ছোটবেলা নিয়ে কথা শুনতেছিলাম, যে দুলাল স্যার আমাদের প্রিয় শিক্ষক। তো আপনার লাইফে আপনার প্রিয় শিক্ষক কে ছিলেন স্যার? আমি কতটুকু প্রিয় শিক্ষক হতে পেরেছি সেটা আমি জানি না। তো আমার একজন প্রিয় শিক্ষক হাই স্কুল জীবনে আমাদের উচ্চতর গণিত পড়াইতেন, জনাব আবুল কাসেম স্যার। আবুল কাসেম স্যার উনি আমার খুব প্রিয় শিক্ষক ছিলেন। কলেজ লাইফে ইন্টারমিডিয়েট জীবনে বাংলা পড়াতেন লক্ষ্মীকান্ত সাহা, আমাদের শ্রীকান্ত উপন্যাস পড়াইতেন এবং আমার খুব ভালো লাগতো। আর এই এত বছরে 28 বছর বিন্দুবাসী স্কুলে, তার আগে আপনি আরও 2টা স্কুলে ছিলেন। জি, দীর্ঘ এতটা বছরে তো অজস্র ছাত্র আপনার সান্নিধ্যে এসেছে, তাদেরকে আপনি শিক্ষা দিয়েছেন। কোনো ছাত্রের কথা কীভাবে আপনার মনে আছে যে কোনো বিশেষ কারণে আপনার প্রিয় ছাত্র এরকম কেউ টিচার আছে? না, এরকম তো অনেক, মানে বলতে গেলে সে এক বিরাট ইতিহাস। আমার প্রথম জীবনের যে সেই ময়মনসিংহের যে ফুলপুর, একেবারে 83 সাল থেকে যখন শুরু, সেই স্কুলে একজন ছাত্র আছে, নাম হলো এনামুল হক বাবলু। আমি তার মতো এত তুখুর ছাত্র খুব কম পেয়েছি। আমার প্রথম জীবনের ছাত্র, মেধাবী ছাত্র। পরে বুয়েট থেকে পাশ করে সে এখন রুটস অ্যান্ড হাইওয়ের সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার। এখন আমার সাথে যোগাযোগ আছে, আমার এতই প্রিয়, আমি এখনও তার সাথে কথা বলি। বিন্দুবাসিনী স্কুলের জীবনে প্রথম যখন এই যে A+ সিস্টেম শুরু হলো, এই ব্যাচের একজন ছাত্র ছিল জাহিদুর রহমান জিতু। বর্তমান সে প্রথম A+ ধার উন্মোচনকারী। ও বর্তমানে অর্থোপেডিক্সের একজন ভালো ডাক্তার। তো ও আমার কাছে আমার বাসায় এসে পড়তো। যেমন আমি যখন এই যে বাটাজুর BM উচ্চ বিদ্যালয়ে ছিলাম, বেসরকারি স্কুলে, এখানে একজন ছাত্র ছিল, ওর নাম ছিল সরকার মোহাম্মদ কায়সার, যিনি পরবর্তী সময়ে আমাদের টাঙ্গাইলের পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। যখন 7-এ পড়ে তখন একটা কবিতা লিখেছিল ও। একটা আমাদের স্কুলে তখন সপ্তাহে একদিন করে বিচিত্র অনুষ্ঠান হইতো, সে অনুষ্ঠানে ওর লেখা কবিতাটাও পড়ছিল। সেখানে সে কবিতাটা লিখছিল, দুনিয়া মে সব চুর চুর, কেউ ছাগল চুর, কেউ গরু চুর, কেউ কাঁঠাল চুর, কেউ কলম চুর। এভাবে সে এই কথাগুলা দিয়ে অনেকগুলা মানে লাইন সে লিখেছিল, দুনিয়া মে সব চোর চোর। তো পরবর্তী সময়ে যখন পুলিশ সুপার হলো, তখন এটা আমার বারবার মনে পড়তো যে ও যে দুনিয়া মে সব চোর চোর কবিতা লিখছিল, আর সেই চোর ধরার জন্য আজকে ও পুলিশ সুপার হয়েছে। এরকম ঘটনা মনে আছে আর কি। হ্যাঁ, এখন সে ঢাকাতে বর্তমানে ডিআইজি হিসাবে আছে। আরও অনেক স্মৃতি, অনেক কথা মনের মধ্যে ভেসে ওঠে। বিন্দুবাসিনীর 2005 ব্যাচের সাজ্জাদুর রহমান রানা ওর নাম। এবার যে ঈদের পরে অনুষ্ঠান হলো, তো ওখানে ওর নাম ঘোষণা করতেছে সাজ্জাদুর রহমান রানা। তা আমি বলে দিলাম ওর নামে শেষে বলে দাও চুল টানা রানা। হ্যাঁ, চুল টানা রানা মানে এই জন্যে যে ও যে ক্লাসে যখন ছিল বা প্রাইভেটে যখন পড়তো, ক্লাসে পড়তো, সবসময় চুল টানতো, সবসময় চুল টানতো, মানে একটা ওর অভ্যাস ছিল।
সেই থেকে ওর নাম ছিল সুলতানা রানা। তো এরকম কিছু কিছু ছাত্রদের আমি অনুপ্রাণিত করতাম। আরো বিভিন্ন ছাত্রদেরকে আপনি বিভিন্ন বিভিন্ন নামে আমি দিয়েছেন। নাম দিয়েছি। আমার একটা দিছিলেন স্যার, কর্নেল অলি। কর্নেল অলি, স্যার অলি আহমেদ, কর্নেল অলি আহমেদ। ব্যাচকে আপনি খেউরাল ব্যাচ হিসেবে হ্যাঁ। ডাকতেন, খেউরাল ব্যাচ। খেউরাল ব্যাচ স্যার আপনার মনে আছে? আছে, যেমন ওই যে আরেকটা ঘটনা আমার মনে আছে, একই ক্লাসে দুইজন দেবাশিস, তো দুইজন দেবাশিস, তো দুইজন দেবাশিস, তাহলে তো কাকে কখন কি বলে ডাকবো। তো পরে একজন একটু হাবাগুবা আর একজন চালাক চতুর, তো বললাম যে চালাক চতুর, যে তোমার নাম দেবাশিস ঠিক থাকলো, আর আরেকটা ওর নাম বললাম দিলাম ভেদাশিস। কি এই যে আমার মুখ দিয়ে চলে আসলো ভেদাশিস, এই যে ওরে 5 বছর সবাই ওকে ভেদাশিস বলে ডাকতো, তাতেও কোনো বিরক্ত বোধ করতো না ওটা। সেই ভেদাশিস এখন কিন্তু পুলিশের এএসপি হয়ে গেছে। এরকম ভাবে যেমন আরও একটা ঘটনা আমি বলি, এটা যদিও একটু অন্যরকম বিষয়। সেটা হলো আমাদের এই যে এতিমখানার যে সুপার ছিলেন, ওনার ছেলে, ডাকনাম ছিল অঙ্কন। এই অঙ্কন এমনি ছাত্র ভালো ছিল, ওবিডিয়েন্ট ছিল, কিন্তু ভিতরের দুষ্টুমি ছিল। তো ও একদিন স্কুল পালাইতে গেছে, স্কুল পালাতে যাইয়া সে ওয়াল টপকাইয়া পালাইতে যাইয়া সে আমাদের যে এই মসজিদের পাশ দিয়ে তখন ওখানে সেফটি ট্যাঙ্কি ছিল, সে ওটা পালাইতে যাইয়া সে সেফটি ট্যাঙ্কিতে পড়ে গেছে। এখন কি উপায়, এই পর্যন্ত সে মলের মধ্যে একদম গাইরে গেছে, এই কোমর পর্যন্ত। এখন ওকে উঠাই কিভাবে, ধরা তো খাইছেই, গাইরা তো পড়ছেই। পরে ওই সামনে যে ছিল সুচি ডেকোরেটর, ওখান থেকে বাঁশ নিয়ে আসলাম, বাঁশ হয় না, পরে দুই পাশে বাঁশ দিয়ে ধরে ওরে তুললাম, তুইলা পরে টিউবওয়েলে নিয়ে ওরে ভালো করে ধুইলাম, ধুয়ে টুয়ে পরের বাবারে ফোন দিলাম যে ঘটনা এরকম, তাড়াতাড়ি আপনি আসেন। পরের বাবা এসে নিয়ে গেল, এরপরের থেকে ওর নাম হয়ে গেল গুয়ঙ্কন, সবাই ওকে এবং নামে ডাকত। এই যে কত মানে এরকম বিচিত্র কতগুলা ঘটনা, এইগুলা তো মানে এখনো পর্যন্ত মনে পড়ে। যে আমাদের এই যে পশ্চিম পাশ দিয়ে আগে ওখানে চাপড়ি বিক্রি করতো, তখন কিন্তু বাউন্ডারি অত উঁচু ছিল না, বাউন্ডারি এত উঁচা ছিল না। তখন ওই টিফিনের সময় ওখান দিয়া এই ওয়াল টপকাইয়ে যাইয়া ওই ওই ওখান থেকে চাপড়ি নিত, চাপড়ি আনতো, প্লাস মানে কেউ কেউ ওখান থেকে পালাইয়াও যাইতো, এরকম অনেক ঘটনা ঘটতো। তখন আমাদের যে কিছুদিন আগে অবসরে গেলেন শ্রদ্ধেয় করিম স্যার, কাঁটাতারে বেড়া দিয়া দিলেন। পরে দেখলাম যে ওই বেড়া, ওই কাঁটাতারের বেড়াও ছাত্ররা ফাঁক করে কীভাবে ওইখান দিয়ে যাইয়া তোমার ওই চাপড়ি প্লাস পালানো, এটা হইতো। একদিন তো মানে একজন মানে এমন অবস্থা পালাইতেছে, মানে অর্ধেক উঠছে, আর মানে অর্ধেক ওই পার অর্ধেক এই পাশে, তখন আমি ধরছি ওরে, এই থামো, মানে কি যে একটা বিপদ ওর এই মুহূর্তে। তারপরে আমি, তোমার কোনো সমস্যা হবে না, তুমি নেমে আসো। ওর নাম ছিল মালেক। তো এখন ওই যে ঝুলে গেছিলো ওইখানে অবস্থায়, পরে ওর সবাই বলতো ঝুলা মালেক। তো এইরকম আরও অনেক ঘটনা আছে। ওর নাম ছিল, ও যতদিন পড়ছে সবাই বলতো ঝুলা মালেক। এই ব্যাচের কারো কথা মনে আছে? 8 ব্যাচ, 15 ব্যাচ, 20 ব্যাচ? ওইভাবে স্পেসিফিক ব্যাচ ধরে ধরে আমার অত মনে নাই। তো অনেক ব্যাচই তো গেছে, সবগুলা ব্যাচের কথা তো অত মনে থাকে না। আপনার কাছে তো স্যার মেয়ের মানে গার্লসের মেয়েরাও পড়তো, গার্লসের মেয়েরাও পড়তো, কোনো কথা? গার্লসের মেয়েরাও পড়ছে। তো গার্লসের মেয়েদের মধ্যে একটা মেয়ে পড়তো, ওর নাম ছিল পদ্মজা রায় মিশু। ওরা 3 বোন ছিল, বড় বোন ছিল স্নিগ্ধা রায়, সেও পড়ছে আমার কাছে। মেজোটা ছিল স্নিগ্ধা রায় মিশু, আর ছোটটা ছিল টুম্পা রায়। তো পদ্মজা রায় মিশু যেটা ছিল, অত্যন্ত মেধাবী স্টুডেন্ট ছিল। সে অবজেক্টিভে ছিল 35, আর লিখিত হয়তো 40, আর 25 ছিল প্র্যাকটিক্যাল। ও 99 পেয়েছিল। তারপরে আরেকজন
মেয়ে পড়তো শেহনীলা খান অন্না, বর্তমান সে ডাক্তার। বিয়ে হয়েছে আমাদেরই কামরুজ্জামান স্যারের ছেলে ফাহাদ বিন জামান, ও আমার স্টুডেন্ট। ফাহাদ বিন জামান ও আমার একেবারে পার্সোনাল স্টুডেন্ট, শেহনীলা খান অন্নাও স্টুডেন্ট। এই শেহনীলা খান অন্না ও ময়মনসিংহ অঞ্চলের মধ্যে বৃত্তিতে ফার্স্ট হয়েছিল। তো ওকে ও যখন 9-এ পড়ে তখন আমাদের বিন্দুবাসিনী গার্লসের একজন স্যার ছিলেন, তম কুমার স্যার ছিলেন, উনি ফিজিক্সের টিচার, অনেক ভালো টিচার উনি। তো উনি ওই অন্যাকে হয়তো কোনো প্রশ্ন ধরছে, পারে নাই, না পারে তো তাকে খুব গালমন্দ করছে যে তুমি কেন সায়েন্স পড়ো, তুমি তো সায়েন্সের যোগ্যই না, তোমাকে কে সায়েন্স দিতে পারে, তুমি কি সায়েন্স পড়ো, এই সেই। তো এই কথাগুলো ওকে মানে মানে খুব পীড়া দিয়েছে, কান্নাকাটি করলো, বললো স্যার আমি পারি নাই, আমাকে স্যারে বললো যে আমি নাকি সায়েন্সের যোগ্য না। কোনো সমস্যা নেই, স্যারে বলছে এটা তুমি কোনো মন খারাপ করো না। ওকে আমি সান্ত্বনা দিলাম, তারপরে ওর সাথে অনেকক্ষণ কথা বললাম, তারপরে ও একদম স্বাভাবিক হয়ে গেল, মানে হাসি হাসি হয়ে গেল। তারপরে ওকে পড়ালাম, তারপর বৃত্তি রেজাল্ট হলো, ময়মনসিংহ অঞ্চলে বৃত্তিতে ফার্স্ট হলো। তো এরকম ভালো স্টুডেন্ট যারা ছিল বিন্দুবাসিনী গার্লসের ম্যাক্সিমামই তখন আমার কাছে পড়তেন জীবনে। আমাদের ব্যাচে স্যার হচ্ছে আকিব ছিল, ফারহান ছিল, তারপর হ্যাঁ দীপ্ত সাদ্দাম, দীপ্ত ছিল। ওদের কথা তো মনে আছে, দীপ্ত সাদ্দাম ওরা একসাথে পড়তো। একদিন ওই পড়ার সময় এই দীপ্ত দুষ্টামি করে ওই সাদ্দামের চেয়ার সরাই ফেলছে, দাঁড়াইছিল সরাই ফেলছে, বসতে যায় ফ্লোরে পড়ে গেছে। সেইটা নিয়ে মানে ভীষণ একটা তুলকামাল কাণ্ড, হাসাহাসি এরকম। আমাদের ব্যাচে আরেকটা মেয়ে ছিল স্যার এশা, ঢাকা ইউনিভার্সিটি ফিজিক্সের টিচার এখন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে তোমাদের ব্যাচে? আমাদের ব্যাচে, হ্যাঁ। ওর পুরা নাম হলো ইফাত নূর এশা। ইফাত নূর এশা, ও তো অনেক ভালো স্টুডেন্ট। ওকে আমি বাসায় যেয়ে পড়াতাম আগে। আমি যখন ওদের পড়াইতাম তখন এই দুইজন, এই এশা আর ওই সূচি, আমার সাথে এমন দুষ্টামি করতো, ভীষণ দুষ্টামি করতো ওরা খুব। ওর একটা ঘটনা আমার মনে পড়ে, সেটা হলো যে ওকে বলছিলাম যে তুমি মেডিকেলে পরীক্ষা দাও, সে মেডিকেলে পরীক্ষা দিল না, বুয়েটে পরীক্ষা দিল না, কোথাও পরীক্ষা দিল না। তো আমি বললাম তুমি কোথাও পরীক্ষা দিচ্ছ না কেন? তো বলে স্যার আমি তো কোথাও পড়বো না, আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়বো। সেই ঢাকা ইউনিভার্সিটিতে একটাই পরীক্ষা দিল, সে ফিজিক্সে চান্স পেল, ফিজিক্সই পড়লো, এমনকি সে ওখানে ফার্স্ট ক্লাস সেকেন্ড হইলো, তারপরে ঢাকা ইউনিভার্সিটির টিচার হয়ে গেল। এত ছাত্রছাত্রীর মাঝখানে যদি এতক্ষণ তো আপনার প্রিয় ছাত্রদের কথা শুনলাম, এরকম কেউ কি আছে যে আপনার সাথে এরকম আসলে স্যাররা মনে রাখে না, যদিও কেউ আপনার সাথে বেয়াদবি করেছিল বা হচ্ছে তার উপর আপনার সামান্য একটু রাগ ছিল, তো এরকম কেউ কি স্যার আছে পুরা লাইফে? আমার সাথে এরকম হয় নাই, শিক্ষকরা এটা মনে রাখে না। যখন আমাদেরকে মারতেন, মানে আমাদের ভুল হতো বা শাসন হিসেবে আমরা জিনিসটা গ্রহণ করতাম, কিন্তু পরবর্তীতে দেখা গেল যে বেদ ইউজ বন্ধ এখনকার যে ছাত্ররা আছে, এইটার কি স্যার কোনো একটা ইফেক্ট আছে কিনা? আপনি এটাকে কীভাবে মনে করেন যে এই শিক্ষকদের যে ছাত্ররা আগে মারতো, এটা যে বন্ধ করে দিয়েছে সরকারিভাবে, এটার ভালো ইফেক্ট বা খারাপ ইফেক্ট আছে কিনা স্যার? এ বিষয়ে যেটা হলো আমার যেটা অবজারভেশন, ব্যাধটা উঠে গেছে আমাদের শিক্ষক সমাজ। কিছু শিক্ষকের বাড়াবাড়ির কারণে, কিছু শিক্ষকের, কিন্তু আমি আমার জীবনে আমি যত ব্যত্রাঘাত করেছি, যত শাস্তি দিয়েছি, এটা নিয়ে আজ অবধি তেমন কোনো বিরূপ প্রতিক্রিয়া আমার কাছে আসে নাই। কারণটা এরকম ছিল যে আমি যখন স্টুডেন্টদের মারতাম, এটা মানে আমি তাকে এভাবে বুঝাইতাম, মানে যে সে বুঝতো যে এটা তার এই শাস্তিটা পাওয়া দরকার ছিল, এই শাস্তিটা তার পাওয়া দরকার ছিল, এই জন্য তার শাস্তিটা হয়েছে। এই জন্য আমার শাস্তি নিয়ে কখনোই কোনো ধরনের বিরূপ প্রতিক্রিয়া বা কোনো ধরনের অভিযোগ এগুলো আসে নাই। এটা তেমন সমস্যা না, বরং উঠে যাওয়াটা ভালো হয়েছে। এটার যে ব্যাড ইফেক্ট ছিল সেটা আর নাই এখন। তারা আমার সাথে অনেক দিন কাজ করছেন, দীর্ঘদিন জাকির স্যারের সাথে একসাথে বিজ্ঞানাগার পরিচালনা করতাম। মাঝে মাঝে জাকির স্যার গান গাইতেন, বিজ্ঞানাগারে বসে পল্লীগীতি ভাওয়া গান গাইতেন। আমারও একটু অভ্যাস ছিল, স্যারের সাথে আমিও গাইতাম, তো ভালো লাগতো আর কি। আসলে তো এই মজাগুলো হতো মূলত স্যারদের সাথে মজা হতো পিকনিকে যায়, কি বলে ওটাকে, ওই যে লটারি হইতো, যে লটারি, তো এই লটারিতে
দেখা যেত যে আমরা কে পুরস্কার পাবো। তো সেই ক্ষেত্রে দেখা গেল যে আমাদের মানে যাতে আমি পাই সেই জন্য নওশাদ স্যারের কপালের সাথে কপাল ঘষা পরে আমি লটারি টানলাম। তো সত্যি সত্যি আমি পেয়ে গেলাম। তো এই তো একটা হয়ে গেল যে নওশাদ স্যারের কপাল ঘষা দুলাল স্যারের টিকিটটা নিয়ে গেল, নওশাদ স্যার পাইলো না। কপাল না ঘষতে এটা নওশাদ স্যার পাইতো। তো এইরকম মজার কিছু কিছু ঘটনা ঘটছে। গান গাওয়া হইতো পিকনিকে, গান বাধ্যতামূলক। তো সেখানে গান গাওয়া হয়েছে, আমিও গাইছি, সেলিম স্যার গাইছে, রায়হান স্যার গাইছে, রুকন স্যারও গাইছে। কিন্তু গণি স্যারের দিয়ে গান গাওয়াইতে পারি নাই। গণি স্যার গান গাবেই না কোনোভাবেই না। ইভেন কি আমাকে হেড স্যারও গান গাইছিল একদিন। গানের লাইনটা ছিল এরকম, আমি কি তোর আপন ছিলাম না রে জরিনা। ছোট্টবেলা গাছতলাতে যাইতাম দুইজনা আম কুড়াইতে, এই যে গানটা গাইতো জরিনার গান, এই সেই রকম মানে ছাত্ররা মজা পাইছে যে আমি কি তোর আপন ছিলাম না রে জরিনা। স্যার আমরা কি সুরে শুনি? না, সুর হবে না, এখন আর সুর দেওয়া যাবে না। কারণ হলো যে 22 সালে হজ করে আসছি, তো এখন আর সুর দিয়া গাবো না আর কি, গাই না। আমি অনেক গান গাইছি পিকনিকে, তো আমার গান হয়েছে পিকনিকে, তখন ছাত্রদের সাথে মিশে গেছি, নাচানাচি কোনো কিছুই বাদ রাখি নাই। আমার কাছে কিছু ছবি আছে স্যার, আমি দেখাবো হ্যাঁ, আপনাকে আগে। গিটার বাজানো থেকে শুরু করে সব কিছুই করেছি, কিন্তু এখন তো আর ওগুলা স্মৃতি হিসাবে ধারণ করি আর কি। আপনাদের সময় আমরাও এত এইভাবে পাই নাই, আপনাদের সময় একটা প্রচলন ছিল চিঠি লেখার। তো আমাদের সময় আমরা স্কুলে যতটুকু এই যে বাবার কাছে টাকা চেয়ে পত্র এগুলো লিখতাম, বাস্তবিক প্রয়োগ আমরা এইভাবে পাই না, কিন্তু আপনাদের সময় ছিল স্যার। তো চিঠি নিয়ে মানে আপনার লাইফে যে কোনো একটা চিঠির কথা মনে আছে কিনা, বা এখন যদি আবার চিঠি লেখার সুযোগ হয় কাকে লিখতে চান এবং কি লিখতে চান? আমাদের সময় তো চিঠি লেখালেখি একটা বিশাল ব্যাপার ছিল। চিঠি তো তখন একমাত্র যোগাযোগের মাধ্যম ছিল। চিঠি ছাড়া তো কিছু ছিল না, তখন মোবাইল ছিল না, ইন্টারনেট ছিল না, কিছু ছিল না। চিঠি তো প্রচুর চিঠি লিখতে হয়েছে, এটা পারিবারিক প্রয়োজনে বা যে কোনো সময় প্রয়োজনে চিঠি লেখালেখি খুব একটা প্রচলন ছিল তখন। তো আমার একটা চিঠি লেখার একটা গল্প মনে আছে। একজনকে বলছে যে তার ছেলে চাকরি করে, তো বাবা তাকে ডাইকে আনছে যে তুমি তো পড়ালেখার জন্য, আমি তো লেখাপড়া জানি না, তা আমাকে একটা চিঠি লিখে দাও। সে বলছে যে আমি তো চিঠি লিখতে পারবো না, চিঠি লিখতে পারবো না কারণ আমার পায়ে কাটা বিচ্ছে। তো তুমি চিঠি লিখবা হাত দিয়া, তোমার পায়ে কাটা, তাতে সমস্যা কি? কোনো সমস্যা আছে। কি সমস্যা? যে আমার হাতের লেখা এতই খারাপ, আমি যদি চিঠি লেখি তাহলে চিঠিতেও যাইয়া পড়িয়া দিয়ে আসতে হইব আমার। আমি তো চিঠি যাইয়া পড়িয়া দিয়ে আসতে পারবো, আমার তো পায়ে কাটা বিচ্ছে, আমি যাইয়া পড়িয়া দিয়ে আসতে পারবো না, কাজে আমি চিঠি লিখবো না। এরকমের গল্প তখন চিঠির সম্বন্ধে আমরা জানছি। চিঠি তো আসলে তখন অনেক লিখছি। চিঠি তো বন্ধু বান্ধবী যা ছিল, বাস্তবিক সত্য কথা বলতে গেলে তখন যে বয়স ছিল, সেই বয়সের তাগিদে তো অনেক চিঠি লিখতে হয়েছে। খেরের পাড়ার ভিতরে চিঠি রেখে আসছি, মানে যাতে কেউ না দেখে। খেরের পাড়ার ভিতরে রেখে আসছি, ও আবার জানে যে খেরের পাড়ার ভিতরে চিঠি পাওয়া যাবো, আবার খেরের পাড়ার ভিতরে দিয়ে গেছে। আমার একজন টিচার ছিলেন, সাথে কলিগ ছিল, বিল্লাল হোসেন, বাটাদুর হাই স্কুলে। আমি যদি চিঠি লেখার প্রয়োজন অনুভব করি, ওই বিল্লাল স্যারকে লিখব। তারপরে ওই যে লামার যে হেডমাস্টার সাহেব ছিলেন নুরুল আলম, ওনাকে লিখব। এরকম কিছু প্রিয় ব্যক্তিত্ব আছে, আমি তাদের কাছে চিঠি লিখবো যদি লেখার প্রয়োজন অনুভব করি। স্যার আমরা যখন পড়তাম তখন হচ্ছে আপনি একটা ফানি গল্প বলতেন যে স্বপ্নে কত কিছু পাইলাম। স্যার এই গল্পটা স্যার আমরা শুনবো স্যার। না, ওটা হইলো আমাদের, এটা কিন্তু বাস্তব ঘটনা, এটা কিন্তু গল্প মানে বাস্তব। আমাদের গ্রাম এলাকায় কিছু ওই এটাকে বলে গারো লোক বসবাস করতো, এখনও করে। তো সে এটা বলতেছিল কথাটা, মানে তাদের কথা একটু অন্যরকম, টান অন্যরকম। তো একটা গ্রামে অনেক চার দোকান থাকে, বৈঠো টুটো থাকে না, তো সেখানে বলতেছিল যে মানুষ তো স্বপ্নে অনেক কিছু পায়। তো সে বলতেছিল এইভাবে যে স্বপনে কত গাড়ি পাইলাম, বাড়ি পাইলাম, কত কিছু খাইলাম, কত কিছু দেখলাম,
সমস্ত স্বপন মিথ্যা হইয়া গেল, সকল স্বপন মিথ্যা হইয়া গেল। একদিন স্বপনে মুতিয়া দিলাম তো স্বপন সত্য হয়ে গেল, স্বপন সত্য হয়ে গেল। আসলে কিন্তু সত্য, স্বপনে কিন্তু প্রস্রাব করলে কিন্তু বাস্তবে প্রস্রাব করা হয়, কিন্তু অন্য সব স্বপন মিথ্যা হয়ে যায়, কিন্তু প্রস্রাব করলে কিন্তু সব স্বপনটা সত্য হয়। এটা কিন্তু বাস্তব ঘটনা, এরকম ঘটনা বলছি আর কি। আগের দিনে ওই ঠাকুর যারা ছিল, ঠাকুরদেরকে খাওয়াইতে 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 ওরা একটা কোমর একটা রাখতো, মানে একটা সুতা রাখতো, ওটাকে গ্রাম দেশে বলতো কোমরের বাইটা। খাওয়াইতে খাওয়াইতে ওটা যদি সিরা ফেলাইতে পারতো তাইলে মনে করো যে তার পুণ্য বা সোয়াব বেশি হইতো। তো এক ঠাকুরে তো এরকম খাইতেছে আর তো খাওয়াইতেছে, খাইতে 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 ঠাকুরের তো অবস্থা খারাপ, মানে একবারে কাম সেরে ফেলাইছে। ঠাকুর তো খেলে আস্তে আস্তে উঁচা হইতেছে, ঠাকুর খেলে আস্তে আস্তে উঁচা হয়। তো যিনি মালিক, যিনি খাওয়াইতেছে, তো বলছে ঠাকুর সাহেব আপনি এখন কেন উঁচা হন? ঠাকুরে বলে বের হইছে গোবর্ধন। তা বলছে তা যান না কেন নদীর তীরন? কই বসে আছে দধির কারণ। সাইরা বানাইছে তারপরে দই খাইয়া যাবো, দইটা এটাও তো মাঝে মাঝে ক্লাসে বলতাম ছাত্রদের, ছাত্ররা খুব মজা পাইতো এই ধরনের গল্প বললে। আপনার কাছে স্যার এক লাইনে শিক্ষকতার সংজ্ঞা কি হতে পারে? শিক্ষকতার সংজ্ঞা এক লাইনে দেওয়া কঠিন, তবে আমি যেটা বলতে চাই যে শিক্ষার্থীদের অনুকূলে বোধগম্য হিসাবে পরিগণিত কোনো বিষয়কে সহজ করে তোলা এবং সেটা উপস্থাপন করা, এটা শিক্ষকতার একটা অংশ। তো শিক্ষকতার সংজ্ঞা বললে শিক্ষক তো অনেক অর্থেই হয়, শুধু লেখাপড়া অর্থে শিক্ষক হয় তা না, আরও বিভিন্ন অর্থের শিক্ষক হয়। তো আমি যেহেতু পেশাগত দিক থেকে পড়াশোনার শিক্ষক, তো সেই হিসেবে বলতে চাই যে একজন শিক্ষার্থীর সর্বতোমুখী বিকাশ সাধন করাই শিক্ষকতা। অনেক সুন্দরভাবে বলছেন স্যার শিক্ষকতা। একজন আদর্শ শিক্ষকের কি কি গুণ থাকা উচিত নয় স্যার? একজন আদর্শ শিক্ষকের কি কি গুণ থাকা উচিত নয় বলতে আমি যেটা প্রথমেই বলবো যে অহংকার থাকবে না, ক্রোধ, রাগ, জেদ এগুলো থাকবে না, প্রতিহিংসা পরায়ণতা থাকবে না, সংকীর্ণতার ঊর্ধ্বে উঠতে হবে, সংকীর্ণতা থাকবে। পাশাপাশি শিক্ষার্থী একজন শিক্ষক সম্পর্কে কোনো মন্তব্য করলে ওটা ধরে রাখা চলবে না, ওটা মনে রাখা চলবে না, শিক্ষার্থীর অনুকূলে থাকতে হবে, এটাই আমার ধারণা। স্যার আপনার এই এত বছরের শিক্ষকতার জীবনে কখনো কেমন মনে হয়েছে যে শিক্ষকতা আপনি ছেড়ে দিবেন? না, এটা আমার মনে কখনো এরকম আসে না। আমি এটা মনে প্রাণে শিক্ষকতা করেছি, তো একেবারে অরিজিনালি আমি শিক্ষকতা করেছি। কাজে শিক্ষকতার বাইরে অন্য কোনো পেশা আমার কাছে অত ভালো মনে হয় নাই যে আমি এটা না এটা করলে ভালো লাগতো, আমার এরকম কখনো মনে হয় নাই। আমি আমার এটাকে শ্রেষ্ঠ পেশা মনে করছি এবং সর্বোত্তম পেশা মনে করে আমি এই পেশার সাথে জড়িত ছিলাম। আপনি যে স্যার আবার মানে ছাত্র হওয়ার সুযোগ পান, তাহলে কোন জিনিসগুলো শিখবেন যেগুলো স্যার প্রজন্মের স্টুডেন্টরা যা পারে, বিশেষ করে কম্পিউটার, তারপরে অ্যান্ড্রয়েড মোবাইল, এই যে মানে প্রযুক্তির যে বিভিন্ন দিক ওরা এত ভালো জানে যেটা আমি জানি না। আমার মনে হয় যে আমি আবার ছাত্র হতে পারলে এই বিষয়গুলো মানে আয়ত্ত করতাম। শিক্ষক হিসেবে স্যার আপনি কোন নীতির ক্ষেত্রে কখনো আপোষ করেন নাই আপনার এই এতদিনের শিক্ষকতা লাইফে? আমি শিক্ষকতার জীবনে যে নীতিটা আমি মেনে চলেছি সেটি হলো যে আমি যে কোনো কাজ আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাকে দিয়েছে, সে কাজটি আমি যথেষ্ট গুরুত্ব সহকারে, যত্ন সহকারে আমি সেই কাজটা উদ্ধার করার চেষ্টা করেছি। আমি এই ব্যাপারে কোনো আপোষ করিনি। পারফেকশনিস্ট, পারফেক্ট যে কোনো কাজ করার জন্য। শিক্ষকদের কোন মূল্যবোধটা আজকাল হারিয়ে যাচ্ছে বলে আপনি মনে করেন? হলো শিক্ষক তো হতে হবে শিক্ষার্থী বান্ধব। বর্তমানে শিক্ষার্থী বান্ধব যে মূল্যবোধটা, শিক্ষার্থী প্রিয়, শিক্ষার্থীকে ভালোবাসা, মন থেকে ভালোবাসা, তাকে
বোঝার চেষ্টা করা, এই বিষয়গুলো আস্তে 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 হ্রাস পাচ্ছে। প্রথম যেদিন স্যার আপনি ক্লাসে গেলেন আর আপনি একদম শেষের দিন যে ক্লাসে গিয়েছিলেন, এই 2 দিনের মাঝখানে কোনো পার্থক্য আপনার এরকম চোখে পড়েছে কিনা? আমি কবে প্রথম ক্লাসে গেছি এটা বলা মুশকিল। আচ্ছা তো তারপরে আর শেষে যে ক্লাস, আমি যখন অবসরে গেলাম তখন পুরা করোনা চলছে, তখন ক্লাস নাই। কিন্তু আমার ইচ্ছা ছিল যে আমি শেষ দিন ক্লাস- পর্যন্ত ক্লাস করে আমি অবসরে আমার অবসরে যাব। তো 30শে জুন ছিল আমার শেষ কর্মদিবস। তো আমি হেড স্যারকে বললাম যে স্যার আমার তো ইচ্ছা ছিল শেষ কর্মদিবসে শেষ পিরিয়ড পর্যন্ত আমি ক্লাস করব। তো এখন তো ক্লাস নাই, তাহলে স্যার আমাকে একটা কাজ দেন, আমি এই কাজটা করে শেষ কর্মদিবস পালন করি। তো তখন আমাদের ওই স্কুলের কিছু উন্নয়নমূলক কাজ চলছিল, পশ্চিম পাশে আমাদের ওই যেটা আমাদের অডিটোরিয়াম, ওটা 3 তলা কাজ হচ্ছিল, তারপরে শহীদ মিনারের কাজ হচ্ছিল। তখন স্যার আমাকে বললো যে আপনি এই কাজগুলো দেখে আসেন, কোন কোন রুম, কত দৈর্ঘ্য, কত প্রস্থ, এগুলো মাপটা আপনি সব কিছু করে নিয়ে আসেন। তো আমি ওনার কথা মতো এগুলো কাগজ কলম নিয়ে যায় এই কাজগুলো লিখে টেকে এনে স্যারের কাছে জমা দিলাম। এটি আমার শেষ ক্লাস ছিল। ক্লাস ছিল। সেটাই। পুস্তকের আর যদি শিক্ষামন্ত্রীর সুযোগ হয় সেই ক্ষেত্রে শিক্ষা ব্যবস্থার সার্বিক শিক্ষা ব্যবস্থা আমি ঢেলে সাজাইতাম আমার মতো সেটা করে। কেমন হতো স্যার? সেটা হলো যে আমাদের যে ডক্টর কুদরত খোদা যে শিক্ষা ছিল, শিক্ষা কমিশন ছিল, সেটাকে বাস্তবায়ন করতাম আমি। আচ্ছা সেটাকে বাস্তবায়ন করতাম। সেটার অনুযায়ী যে আমাদের শিক্ষা স্তর যেগুলো ছিল, প্রাক প্রাথমিক, প্রাথমিক, নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক, এইভাবে স্তরগুলো করা ছিল, সেইভাবে ইউনিভার্সিটি লেভেলে মাস্টার্স পর্যন্ত, পিএইচডি পর্যন্ত বিভিন্ন স্তরে স্তরে যে মানে ভাগগুলো ছিল এগুলো করতাম। পাশাপাশি এগুলো করতে যাইয়া আরও যদি কিছু ভালো সন্নিবেশন করা যেত, সন্নিবেশ করার চেষ্টা করতাম আর কি। আপনারা তো আমাদেরকে মূল্যায়ন করতেন ইয়েতে স্যার, আপনাকে নিজেকে যদি মূল্যায়ন করতে বলি একজন শিক্ষক হিসেবে, সেক্ষেত্রে আপনি 100 দিয়ে নিজেকে কত দিবেন স্যার? আমাকে মূল্যায়ন করতে বলি, স্যার আমার শিক্ষকতার জীবনে আমি আমার জানা মতে আমি অনেকটাই সফল। তো তারপরে মানুষের তো সফলতার শেষ নাই, ব্যর্থতারও শেষ নাই। তো আমি আমার যেটা বিশ্বাস, আমি 90% সফল, আমি 90% মার্কস দিতাম আর কি। এখন যে বিন্দুবাসিনী স্কুলে ভর্তি পরীক্ষা লটারি সিস্টেম, আর আগে আমরা একটা পরীক্ষা দিয়ে তারপর হচ্ছে স্কুলে ঢুকতে পারতাম, আপনার কাছে স্যার কোনটা মনে হয়, লটারি সিস্টেমটা ঠিক আছে কিনা? বা আমার কাছে লটারি সিস্টেমটা একেবারেই গ্রহণযোগ্য না। কারণ হলো যে এখানে যদি একটা কম্পিটিশন থাকে, এই কম্পিটিশনের জন্য ক্লাস 5-এ স্টুডেন্টরা যে পরিমাণ পড়াশোনা করে, অনেক তারা পড়াশোনা করে এই কম্পিটিশন পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য। এখন লটারি হওয়ার সুবাদে 5ম শ্রেণীতে কোনো পড়ালেখার স্টুডেন্টদের মনোযোগী করা যায় না, তার মনোযোগী হয় না, কম্পিটিটিভ পরীক্ষা নেই, লটারি। আর এতে করে হচ্ছে কি যে এই লটারির মাধ্যমে একজন অনেক মেধাবী স্টুডেন্টও চান্স পাচ্ছে, আবার একেবারে নিম্ন মেধা সম্পন্ন, নাম লিখতে পারে না, ইংরেজিতে কথা বলতে পারে না, এ ধরনের সেও দেখা যায় যে অনেকে ফুরের দিকে পইরাই 6-এ লটারিতে চান্স পাওয়া যায়। এই স্টুডেন্টগুলোকে একই ক্লাসে পড়ানো, পাঠদান করা খুব কঠিন অবস্থা। আর একটা অ্যাডমিশন টেস্ট নিয়ে আসলে মোটামুটি একটা স্ট্যান্ডার্ডের স্টুডেন্ট সব একটা ক্লাসে চলে আসে, তখন ওদের পাঠদান করতে বা ওর পাঠটা গ্রহণ করতে উভয়ের জন্য সুবিধা হয়। কিন্তু এখন এটা খুব একটা বিশ্রী অবস্থা। বর্তমান সরকার বা ভবিষ্যতে যে গণতান্ত্রিক সরকার আসুক, আর এখন অন্তর্বর্তীকালীন সরকার আছে, আমি আশা করব, আমি অনুরোধ করব যে আগামী 2026 সালের পরীক্ষাটিও যেন ভর্তি পরীক্ষার মাধ্যমে যেন এই ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা হয়, লটারি যেন না হয়, এটাই আমার অনুরোধ থাকবে। ধন্যবাদ স্যার, আমরা আরও কিছুক্ষণ সময় আমরা নিলাম আপনার এখানে স্যার ইন্টারভিউ নিতে। আমরা হচ্ছে রোদ, বৃষ্টি, ঝড়, মানে 3 ধরনের ওয়েদারই পেয়েছি স্যার। মানে আমরা আমি ভিডিও যখন দেখতেছিলাম, পিছনে হচ্ছে এই রোদের কারণে একবার অন্ধকার হচ্ছে বা একবার আলোকিত হতে হবে, এটাও মানুষের জীবনে বিচিত্র, রং ধনুর মতো, কখন রং পরিবর্তন হয় বলা যায় না। সদ্য প্রয়াত শওকত স্যার, তার সম্পর্কে বা তার চিকিৎসার করে যদি কিছু বলেন। শওকত স্যার সম্পর্কে বলতে গেলে অনেক কথাই বলতে হবে। শওকত স্যার একাধারে আমার একজন ক্লাসমেট,
তারপরে আমার সহকর্মী, সর্বোপরি আমার একজন ভালো বন্ধু ছিলেন উনি। ওনার সাথে আমার জীবনে অনেকাংশে মিল আছিল। উনি জীবনে অনেক পরিশ্রম সাধনা করে এই কাঠখড় পুড়িয়ে অনেক পরিশ্রম করে এই জায়গায় এসেছিলেন। আমার বেলায় তাই ছিল। আমি অনেক চড়াই উতরাই পার হয়ে এই পর্যায়ে এসেছিলাম। সেদিক থেকে ওনার সাথে আমার যথেষ্ট মিল ছিল। তো ওনার ওই 20 সালে একবার অ্যাটাক হয়েছিল। তখনও আমি ওনার সাহচর্যে ছিলাম। ওনাকে অ্যাম্বুলেন্সে উঠিয়ে দেওয়া পর্যন্ত আমি ওনার সাথেই ছিলাম। তো এবারেও গত পরশুদিন যখন উনি অসুস্থ হয়েছিলেন 2 দিন আগে, তখন ওনার মিসেস আমাকে ফোন দিয়েছিলেন। আমি সাথে সাথে আমার মিসেস সহ উনি চলে গেছিলাম। আমি ওখানে 4টা থেকে 5:30 পর্যন্ত ছিলাম, যতটুকু দরকার কথা বলেছি। ওখানে আমাদের স্টুডেন্ট, বিশেষ করে আমার ব্যক্তিগত প্রাইভেট স্টুডেন্ট ছিল ডাক্তার শুভদীপ চন্দ্র। সেই তাকে ট্রিটমেন্ট দিয়েছে, কিন্তু চিনতে পারছিল না। আচ্ছা, চিনতে পারেনি কারণ সমাজ স্যারের অবয়ব চেঞ্জ হয়ে গেছে। উনি আগে খুব স্মার্ট ছিলেন, সবসময় ক্লিন শেপ করতো, ফুল শার্ট পরতেন, ইন করে থাকতো, নায়কের মতো থাকতো। কিন্তু উনি দাড়ি মানে শরীর স্বাস্থ্য খারাপ হয়ে গেছে, ও চিনতে পারছিল না। তারপর যখন আমার ফোন দিলাম, বললাম তুমি হয়তো চিনতে পারো নাই। পরে বলেছিলাম চিনতে পারিনি, পরে দুঃখ প্রকাশ করলো। তো যখন সন্ধ্যার পরে আবার সে আসছিল, আয়সা সকাল স্যারের যত ট্রিটমেন্ট যা দরকার সে আমাকে দিয়েছিল। এবং ঈশান নামাজের পরে আমাকেই ওই ডাক্তার শুভদীপ চন্দ্র সে আমাকে ফোন দিয়েছে, স্যার সকাল স্যারের রিপোর্টটা দেখলাম, না তো সেকেন্ড টাইম আবার হার্ট অ্যাটাক হয়েছে। রিপোর্টটা খুব একটা বেশি ভালো না স্যার, আপনি চলে আসতেন তাড়াতাড়ি। আচ্ছা, তো আমি চলে গেলাম, আমি সেলিম স্যার সহ ঈশান নামাজের পরে সদর হাসপাতালে ঈশান নামাজ পড়লাম বড় মসজিদে। পড়ার পরে সেলিম স্যারকে পাইছি হঠাৎ করে। সেলিম স্যারকে ডাক দিয়ে ফিরে এলাম, পরে কথা বলতেছিলাম। এই মুহূর্তে শুভদীপ চন্দ্র ফোন দিল। পরে আমি সাথে সাথে সেলিম স্যারকে সহ চলে গেলাম। ওখানে যেহেতু আমি কথাগুলো বলি নাই যে হার্ট অ্যাটাক হয়েছে বা অবস্থা ভালো নাই, না বলি না, বলছে না একটু সামান্য সমস্যা হয়েছে, তো আগে যেখানে চিকিৎসা করছে ওখানে নিলেই ভালো হবে ইনশাল্লাহ। তাৎক্ষণিক আমরা ব্যবস্থাটা যা করা দরকার করেছি। করার পরে একেবারে অ্যাম্বুলেন্সে উঠাইয়া, তারপরে আমি অ্যাম্বুলেন্সেই ছিলাম সাথে, সর্বশেষ পুরাতন বাস স্ট্যান্ড পর্যন্ত অ্যাম্বুলেন্সেই আমি ছিলাম। এসে আমি সর্বশেষ তার কাছ থেকে মাপ মুক্তি নিয়ে দোয়া দরুদ পইরা যা কিছু করা দরকার করে আমি নেমে থাকছি। শওকত স্যার দেখা গেছে। হেড স্যার যখন আমাকে সকালে ভোরবেলা ফোন দিছে, দুলাল স্যার দুঃসংবাদ। আমি বলি স্যার শওকত স্যার মারা গেছে। আপনি কেমনে বুঝলেন? বললাম স্যার আমি তো সারাক্ষণ ছিলাম ওনার সাথে, আমি জানি যে তার অবস্থা ভালো না। শওকত স্যার মারা গেছে। শওকত স্যারের মৃত্যুটা খুব ভালো মৃত্যু হয়েছে, কারণ এতগুলো লোকের সান্নিধ্যে জানাজা পাওয়া, বিন্দুবাসিনী বয়োজ্যেষ্ঠ মাঠে তো জানাজা হয়েছে, এটা একটা বিরাট প্রাপ্তি, বিরাট প্রাপ্তি। তার স্বাভাবিক মৃত্যু হয়েছে। আমাদের স্টাফ, স্টুডেন্ট, পুরাতন, নূতন, বর্তমান সব স্টুডেন্টরা জানাজা পড়তে পারছে, এটা তার জন্য বিরাট প্রাপ্তি। আবার গ্রামের বাড়িতে আসর নামাজের পরে জানাজা হয়েছে, গ্রামের অনেক মানুষ তাকে ভালোবাসতো, ভালো জানাজা পেয়েছে। তারপর তার দাফন হয়েছে। মানে সব কাজগুলো একদম রুটিন মাফিক সুন্দর করে করতে পারছে। এটা আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাকে ভালো মৃত্যু দিয়েছে, আল্লাহ তাকে ব্যস্ত নসিব করুক, এটাই আমার কাম্য। অনেক সহকর্মীদের সাথেই কাজ করার সৌভাগ্য হয়েছে। এর মধ্যে অনেকের কথাই মনে পড়ে, অনেক স্মৃতি মনে পড়ে। তন্মধ্যে আমাদের জাকির স্যার মারা গেছেন, আসাদ ইবনে খুরশেদ স্যার মারা গেছেন, আমাদের রাহেন মাসুদ স্যার মারা গেছেন, জহিরুল স্যার মারা গেছেন, আতিক স্যার মারা গেছেন, নুরুদ্দিন জাহাঙ্গীর স্যার মারা গেছেন, আরও আমাদের অনেক কলিগ অনেকে মারা গেছেন। তো অনেকেরই আমাদের স্মৃতি মনে পড়ে। সময় নিয়ে আমরা আপনার কথাগুলো শুনতেছিলাম। আসলে বলতে থাকলে স্যার এমন হয় যে সারাদিনই শোনা যাবে স্যার সেটাই। আপনাদের কথাগুলো। তো এই স্যার আপনার জন্য আমরা দোয়া করি, আপনি সুস্থ থাকেন, আরও দীর্ঘদিন আমাদের মাঝে থাকেন স্যার, এই দোয়া করি। আপনিও আমাদের জন্য দোয়া করবেন। যে বিষয়টা যে সে এক বিরাট ইতিহাস, এটা আসলে একটা ইতিহাস যে আমি অবসরে গেলাম 21 সালে, 4 বছর অতিবাহিত হচ্ছে। এরপরেও তোমরা আমাকে স্মরণে রেখেছো, আমার একটা সাক্ষাৎকার নেওয়ার জন্য তোমরা আয়োজন করেছো, তোমরা আমাকে
আগে থেকেই বলেছো স্যার আমরা আসবো, এসেছো, এটা আমাকে ভীষণভাবে মানে অনুপ্রাণিত করেছে। আমি খুবই মানে উৎফুল্লতা বোধ করেছি, আমার ভালো লেগেছে, আমি আনন্দিত হয়েছি, নিজেকে গর্ববোধ করছি যে আমার স্টুডেন্টরা আমাকে মনে রেখেছে, তারা কষ্ট করে আমি একজন অতি সাধারণ একজন শিক্ষক, অতি সাধারণ একজন মানুষ, আমার মতো একজন সামান্য সাধারণ শিক্ষককে তোমরা মনে রেখেছ, আমাকে তোমরা ধরে রেখেছ, এটা জানার পর বা অংশগ্রহণ করার পর নিঃসন্দেহে আমার ভালো লেগেছে। বেশ কিছু ছবি ছিল আগের, সেগুলো স্যার আমরা একটু দেখি। হ্যাঁ, দেখা যাচ্ছে। আপনি এবং আতোয়ার স্যার, হ্যাঁ, আমি এবং আতোয়ার স্যার শিক্ষক সম্বর্ধনা অনুষ্ঠানে আপনারা নাচতেছিলেন। নাচতেছিলাম। যে মুহূর্তের এই ঘটনাটা, তখন ওখানে গান হচ্ছিল, তো গানের সুরে আর বাজনার যে একটা বিট, এটার কারণে মানে আমার মনে হচ্ছিল যে আর একটু আনন্দ করার জন্য যদি একটু মঞ্চে উঠে একটু নাচ করি ভালো হবে। তা আমি শুরু করলাম, দিয়ে আতোয়ার স্যারে চলে আসলো, পরে আমরা মানে নাচলাম। সামনের সারিতে যে কয়জন স্যার ছিলেন প্রত্যেকে চলে গিয়েছে, প্রত্যেকে চলে গিয়েছিল। সেটা একটা মানে কি বলবো, এটা আমার একটা আনন্দ ঘন পরিবেশ। আমাদের ব্যাচের অনুষ্ঠানটা 2008 সালে আমরা যখন ঢাকা বোর্ডে অষ্টম প্লেস করি, তারপরে যে সংবর্ধনা অনুষ্ঠানটা হয়েছে স্যার, সেই অনুষ্ঠানের ছবিটা স্যার। একটা ভিডিও মনে আছে কিনা স্যার, আপনি ব্যাডমিন্টন খেলতেছিলেন, এটাও 2008 এর দিকে হবে। সেইটাই। পাশে হচ্ছে নাহিদ, আমাদের ফ্রেন্ড, হ্যাঁ, ব্যাডমিন্টন খেলতেছিলেন। তখন পুরানা বিল্ডিংটা ছিল, পুরানা বিল্ডিংটা ছিল তখন, শীতকাল ছিল। এটাও শিক্ষক মানে সংবর্ধনা অনুষ্ঠানে ওই লতিফ সিদ্দিকী যেদিন আসছিলেন স্কুলে, জি 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 জি, যখন উনি পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন। এই ছবিটা স্যার আপনার এখানেই তোলা, বাইকে বসছিলেন আর কি আমাদের। এটা তোমাদের সাথে জাস্ট একটু ফান করার জন্য, মজা করার জন্য, যে একটা কালো চশমা দিয়ে বর্তমান প্রজন্মের বাচ্চারা যেভাবে মোটরসাইকেল চালায় তার একটা পুশ দেওয়ার জন্য আমি এটা মানে মজা দিয়েছিলাম তোমাদের আর কি। শিক্ষামন্ত্রণ অনুষ্ঠানে অনেক স্যাররাই আছে। হ্যাঁ, আতোয়ার স্যার, আজহার স্যার, অনেক স্যারদেরকে দেখতে পাচ্ছি আর কি, অনেক স্যার আছে, জাকির স্যারও আছে, অনেক স্যারই আছে আমাদের। হচ্ছে আমাদের ব্যাচের বিদায়ী প্রোগ্রামে, বিদায়ী অনুষ্ঠানের দিন আর কি, 2008 আচ্ছা, এটাও স্যার ওই বিদায়ের দিন। এই আকিব, সামনে, হ্যাঁ হ্যাঁ, আকিব না এটা? জি স্যার, আকিব তাপস খুশনবিশ, হ্যাঁ। তাপস খুশনবিশ, খাসনস দেশ নিসনা, জি স্যার, এইটা খুশনবিশ। এটা জানি কে ছিল? সাব্বির। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখানে হচ্ছে স্যার যে বিদায় অনুষ্ঠানের সব স্যারদের ছবি, দিলীপ স্যার, আমাদের মুখলেস স্যার, সাইদুর রহমান স্যার, আমি, সাজ্জাদ স্যার, সবারই ছবি আছে। এটা হচ্ছে স্যার যে আপনার এই রুমেতেই তোলা, এই রুমেই তোলা। এখন মনে আছে কিনা স্যার সবার কথা, যারা সবাই আপনার এখানে পড়তো? হ্যাঁ, মনে আছে, অনেকের নামই মনে আছে। ওর নামটা তুমি কি ভুলে গেছি? ফারহান। চেহারা সব মনে আছে। ওই যে রানা, আর হলো দাঁড়াও, দেবাশিস নাকি? দেবাশিস সাহার ডন, তাহলে মনে করতে পারছে। দেবাশিস সাহার ডন, ফারহান, রানা, তারপরে পিছনেরটা কে? ইশতিয়াক আহমেদ মুন, বড় ইঞ্জিনিয়ার। আর এটা ছিল আমাদের তুহিন। তারপরে এই যে তুমি হলে আহমেদ, এটা হলো নাশাদ। ওই যে পিছনে রানা, চোখ বন্ধ করে রয়েছে, অয়ন। রানা এখানে, এটা হলো বর্ষণ। আর এইটা সৌরভ। পিছনে হচ্ছে সৈকত আছে, অনেক বসাক দ্বীপ। থ্যাংক ইউ স্যার, আপনাকে দীর্ঘ একটা সময় আপনি আমাদেরকে টাইম দিলেন। না, এটা ধন্যবাদ পাওয়ার দাবিদার তোমরাই, যে তোমরা এত কর্মব্যস্ত থাকো, তারপরেও আমাকে এইভাবে তোমরা আমাকে সময় দিলা বা আমার একটা সাক্ষাৎকার নিলা। এটা আমার জন্য, আমি মনে করি যে শিক্ষকতার জীবনে একটা মানে চরম প্রাপ্তি আমার আর কি, এবং পরম শান্তি এটা আমার জন্য। স্যার, আমরা একটা সুভেনির বুক করতেছি স্যার, এখানে আপনি আপনার মন্তব্য এবং অটোগ্রাফ কালেকশনও বলতে পারেন। আমরা আপনার অটোগ্রাফ কালেক্ট করবো এবং আপনার কোনো মন্তব্য থাকলে স্যার এখানে মন্তব্য করবেন। সে এক বিরাট ইতিহাস,
সে ইতিহাস সময়ের, ফেলে আসা সময়ের। সে ইতিহাস যাপিত জীবনের শত আনন্দ বেদনার ইতিহাস। জীবন এক আশ্চর্য ভ্রমণ, কখনো রঙিন, কখনো ধূসর মলিন, কখনো দুঃখ কষ্ট জড়ায় জীর্ণ, কখনো আনন্দ ভালোবাসা মায়ায় পূর্ণ। একটু চাওয়া আর অনেক না পাওয়া, আবার অনেক কিছু না চাইতেই পাওয়া। এ জীবন কখনো শোনায় কিচ্ছা, কখনো কাহিনী, কখনো নিজেই যেন এক ইতিহাস, বিরাট সে ইতিহাস। সে এক বিরাট ইতিহাস, সে এক বিরাট ইতিহাস।